আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ সুন্দর আছো, সহজে পড়া শিখির সাথে আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে যতীন্দ্র মোহন বাগচি রচিত অন্ধবধূ কবিতাটি সহজ সরল ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ পড়ব। কবিতাটির নাম অন্ধবধূ। এ থেকেই আমরা বুঝতে পারি যে একজন দৃষ্টি প্রতিবন্ধী বউর কথা এখানে দুঃখের কথা উঠে এসেছে, তুলে ধরেছেন কবি তার কবিতার মাধ্যমে। আসলে সমাজে যারা দৃষ্টি প্রতিবন্ধী বা অন্যান্য প্রতিবন্ধী তারা সবসময় নিজেদেরকে অসহায় ভাবে। তাদেরকে যদি আমরা একটু সাহায্য, একটু সহায়তা, একটু দরদের হাত বাড়িয়ে দেই, তাদের জীবন কিন্তু অনেক সার্থক এবং সুন্দর হয়ে ওঠে। কবিতাটি আমরা পড়ি। পায়ের তলায় নরম ঠেকলো কি, আস্তে একটু চলো না ঠাকুর ঝি। এই যে এখানে বলছে যে পায়ের তলায় নরম কি যেন ঠেকলো, মানে সে চোখে দেখতে পাচ্ছে না, পায়ের তলায় নরম কিছু মনে হয়েছে, সেটা সে অনুভূতি করেছে কে। তারপর ঠাকুর ঝি বলতে কি বুঝি আমরা? ননদকে বুঝি। বউটি তার ননদকে একটু আস্তে চলতে বলছে, সে একটু ভালোভাবে অনুমান করে দেখবে আসলে পায়ের নিচে কি। ও মা, এ যে ঝরা বকুল নয়, বলছে ওই যে নরম ঠেকলো, তখন বলল যে ও মা, এ তো বকুল গাছ থেকে, বকুল ফুলের গাছ থেকে বকুল ঝরে পড়েছে, সেই ফুল নয়। নয় দিয়ে আবার সে তার ঠাকুরঝিকে, ননদকে প্রশ্ন করলো আসলেই কি সত্যি কিনা, এটা বকুল ফুল কিনা, ঝরা বকুল কিনা। তাই তো বলি বসে দোরের পাশে, রাত্রিরে কাল মধু মদির বাসে, আকাশ পাতাল কতই মনে হয়। বলছে বউটা বলছে যে এই যে বকুল ঝরে গেছে, মানে তাই তো বলি। বসে দোর অর্থ হচ্ছে ঘরের দরজার পাশে বসে গতকাল রাত্রিরে মধুমদির বাসে মিষ্টি মধুর সুবাস পেয়েছিল। আকাশ পাতাল কতই মনে হয়, ওই মিষ্টি মধুর গন্ধে তার অনেক কিছুই মনে হয়েছিল। জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই, আমের গায়ে বরণ দেখা যায়। বলছে জ্যৈষ্ঠ মাস আসতে আর কত দিন বাকি, আমের গায়ে কি বরণ দেখা যায়? এই বরণ হচ্ছে আম তো সবুজ থাকে কাঁচা অবস্থায়, যখন একটু পেকে পেকে আসে বৈশাখের শেষের দিকে, জ্যৈষ্ঠের মাসের দিকে, শুরুর দিকে, তখন কিন্তু আমের গায়ে হালকা একটা হলদে ভাব, কমলা ভাব দেখা দেয়। সেই কথা বলছে যে বরণ দেখা যায়, আম কি পাকা শুরু করেছে কিনা। অনেক দেরি কেমন করে হবে, কোকিল ডাকা শুনেছি সেই কবে। আবার নিজে থেকে বলতেছে যে জ্যৈষ্ঠ মাস থেকে অনেক দেরি কিভাবে হবে, কারণ অনেক দিন আগে থেকেই তো কোকিল ডাকা শুরু হয়েছে। কোকিল কখন ডাকে? বসন্তে ডাকে, ফাল্গুন চৈত্রে। তো ফাল্গুন চৈত্রের পরেই তো বৈশাখ জ্যৈষ্ঠ, এই জন্য বলছে যে অনেক দিন আগে থেকেই তো কোকিল ডাকছে, তাহলে জ্যৈষ্ঠ আসতে দেরি হবে কেন। দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই, দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে। শ্যাওলা পিছল এমনি শঙ্কা লাগে, পা পিছলিয়ে তলিয়ে যদি যাই। বলছে দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই, যে দক্ষিণা বাতাস বন্ধ হয়েছে ফাল্গুন চৈত্র মাসের পর, দক্ষিণা বাতাস বন্ধ হয়েছে, এখন জ্যৈষ্ঠের হাওয়া। আর বলছে দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে, দিঘির ঘাটে নতুন সিঁড়ি জেগে উঠেছে, পানি কমে গেছে। শ্যাওলা পিছল এমনি শঙ্কা লাগে, শ্যাওলা পিছল ওই যে পানি অনেক দিন দীর্ঘদিন থাকার পরে সেই জায়গাটা একটু পিচ্ছিল হয়ে যায়, সেজন্য বলছে শ্যাওলা পিছল। এমনি শঙ্কা লাগে, শঙ্কা মানে ভয়, বলছে ভয় লাগে। পা পিছলিয়ে তলিয়ে যদি যাই, বলছে ওই যে শ্যাওলা পিছল হয়ে গিয়েছে, এখন বউটি তো চোখে দেখে না, আন্দাজ করে হাঁটে, হঠাৎ করে পা পিছলিয়ে যদি পুকুরের জলে তলিয়ে যায়, সেটা সে বলছে। মন্দ নেহাত হয় না কিন্তু তাই, অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়। বলছে তলিয়ে যদি যাই পানির তলায়, তাহলে কিন্তু মন্দ হবে না সেটা। এই যে আমার অন্ধ জীবন, আমি চোখে কিছু দেখি না, একা একা চলতে পারি না, ননদকে বলছে, ননদের সহায়তায় সে এদিক সেদিক যায়। এই জীবনের যে একটা
অন্ধকার দিক সেটা তার ঘুচে যায়। সে অভিমান করে কিন্তু এই কথা বলছে। দুঃখ নাইকো সত্যি কথা শোনো, অন্ধ গেলে কি আর হবে বোন। বলছে দুঃখ নাইকো সত্যি কথা শোন। ওই ননদকে বলছে যে তুই সত্যি কথাই শোন, অন্ধ গেলে, আমি একজন অন্ধ গেলে কারোই কোনো দুঃখ থাকবে না। বাঁচবি তোরা দাদা তো তোর আগে। বলছে তোরা বেঁচে যাবি এই অন্ধর কিছু হয়ে গেলে, আর তোর দাদা তোদের চাইতেও বেশি বাঁচবে। দাদা মানে হচ্ছে অন্ধবধূর বর। এই আশারেই আবার বিয়ে হবে, বাড়ি আসার পথ খুঁজে না পাবে, দেখবি তখন প্রবাস কেমন লাগে। বলছে আমি যদি মরে যাই, এখন বলছে বউটা জ্যৈষ্ঠ মাস আন্দাজ করে বলছে, তাহলে আষাঢ় মাসেই, বৈশাখ জ্যৈষ্ঠের পরে কিন্তু আষাঢ় মাস, বলছে জ্যৈষ্ঠ মাসে মরে গেলে আষাঢ় মাসেই তোর দাদা আবার বিয়ে করবে, তখন এত ঘন ঘন বাড়ি আসবে যে বাড়ি আসার পথ না খুঁজে পাবে, মানে পথ খুঁজে পাবে না, মানে এত ঘন ঘন আসার কথা, এই কথা দিয়ে বোঝানো হয়েছে। দেখবি তখন প্রবাস কেমন লাগে। অন্ধবধূর স্বামী তো প্রবাসে থাকে, প্রবাস অর্থ ওই অঞ্চল থেকে দূরে থাকা, ঢাকাও তো থাকতে পারে, দুটা গ্রামে, অথবা বিদেশেও থাকতে পারে। তখন বলছে যে প্রবাস জীবন তখন আর তার ভালো লাগবে না, সে ঘন ঘন বাড়ি আসবে। চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা, আচ্ছা দিদি কি করবে ভাই তারা। চোখ গেল, এখানে চোখ গেল কবিতা, অন্ধবধূ কবিতার সাথে আমরা চোখ গেল, এটা কিন্তু মানুষের চোখ না, এটা হচ্ছে পাখি। চোখ গেল একটা পাখির নাম। ওই চোখ গেল পাখি যেন সারা দিনই চেঁচাচ্ছে। চেঁচাচ্ছে মানে কি, পাখি ডাকছে, সেটা অন্ধবধূ বলছে চেঁচিয়ে হলো সারা। আচ্ছা দিদি কি করবে ভাই তারা। বলছে আচ্ছা তারাদের আর কি করার আছে ওই চিৎকার চেঁচামেচি ছাড়া, পাখির ডাক ছাড়া। জন্ম লাগি গিয়াছে যার চোখ, কাদার সুখ যে বারণ তাহার ছাই। কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই, কতক তবু কমতো যে তার শোক। বলছে জন্ম থেকেই যার চোখ নাই, দুনিয়ার কোনো আলো বাতাস সুখ সৌন্দর্য যে দেখে নাই কখনোই, কাদার সুখ তার বারণ, কান্না করা তার মানায় না। কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই, বলছে যদি কান্না করতে পারতো, মন খুলে কাঁদতে পারতো, মনের দুঃখের কথা কাউকে বলতে পারতো, সে যেন হাঁপ ছেড়ে বাঁচত। কতক তবু কমতে যে তার শোক, তার ভিতরে যে কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, একজন অন্ধর চোখে না দেখতে পাওয়া, অন্যের সাহায্য নিয়ে চলা, এই সুন্দর পৃথিবীর চেয়ে সুন্দর আর কিছু নাই দুনিয়াতে। এই সুন্দর পৃথিবী দেখতে পায় না সে। তার এই যে দুঃখ, শোক, কষ্ট, এটা তার কমতো সে যদি চিৎকার করে কান্না করতে পারতো, বা তার মনের কষ্টের কথা কাউকে বলতে পারতো। চোখ গেল তার ভরসা তবু আছে, চক্ষুহীনার কি কথা কার কাছে। বলছে চোখ গেল পাখি যে ওই যে চিৎকার চেঁচামেচি করছে অন্ধবন্ধুর ভাষায়, তারপরও ভরসা আছে, সে চিৎকার করছে করুক, কিন্তু সে তো চোখে দেখতে পায়। আর চক্ষুহীনার কি কথা কার কাছে, চক্ষুহীনার কার কাছে কি কথা বলছে, সে কিন্তু স্বামীর সাথে অভিমান করেই এ সমস্ত কথা বলছে। টানিস কেন কিসের তাড়াতাড়ি, সেই তো ফিরে যাব আবার বাড়ি। এখন ননদে আর কি তাকে বাড়িতে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। তো অন্ধবধূ বলছে যে টানাটানি করছিস কেন, এত তাড়া কিসের, সেই তো আবার বাড়িতে ফিরে যেতে হবে। একলা থাকা সেই তো গৃহকোণ। বলছে একাই তো আমার সারাক্ষণ সারা সময় কাটে, তারপরও এখন তো প্রকৃতির কাছে আছি আমি, সেই ঘরের কোণেই তো সারাক্ষণ বসে থাকবো। তার চেয়ে স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে, দরদ ভরা দুঃখের আলাপন। বলছে ওই একা ঘরের কোণের চাইতে এই স্নিগ্ধ শীতল জল মানে পুকুরের জলের কাছে দুটো মনের কথা বলি আমি, দরদ ভরা দুঃখের আলাপন, আমার দুঃখের আলাপচারিতা, দুঃখের কথা, আমি দুঃখের গল্পগুলো একটু বলি।
পরশ তাহার মায়ের স্নেহের মতো, ভুলায় খানিক মনের ব্যথা যত। অন্ধবধূ বলছে যে এই নদীর শীতল জলের পরশ মায়ের স্নেহের মতোই, যেন অন্ধবধূর দুর্দশার কথা, কষ্টের কথা খানিক হলেও ভুলিয়ে দেয়। শেষ হলো আমাদের অন্ধবধূ কবিতা, সহজ সরল ব্যাখ্যা বিশ্লেষণ। এবার আমরা শব্দার্থগুলো জানব। শব্দার্থ টিকা: ঠাকুরঝি অর্থ ননদ, স্বামীর বোন, শ্বশুরের কন্যা। মধুমদির বাসে অর্থ মধুর গন্ধে, মোহময় সুগন্ধে আচ্ছন্ন। আকাশ পাতাল নানা বিষয়, নানান ভাবনা অনুভাবনা অর্থে ব্যবহৃত। জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের অনুভবের অসাধারণ এক জগৎ আলোচ্য অংশে ব্যক্ত হয়েছে। প্রকৃতির বিচিত্র রঙের ধারণা ও অনুভবে এই অন্ধবধূ সমৃদ্ধ। সেই জ্ঞান ও অনুভব থেকে সে জেনে নিতে চায় ঋতুর পরিবর্তন, অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যাক। অর্থ হচ্ছে অন্ধবধূ অনুভব দগ্ধ, অন্ধবধূ অনুভব ঋদ্ধ। মানুষ অর্থাৎ তার অনুভূতি শক্তি প্রখর, আত্মমর্যাদা বোধেও সে সমৃদ্ধ, কিন্তু সে অন্ধ, তাই অন্ধত্বের কষ্ট সে গভীরভাবে অনুভব করে। মানে তার ওই অনুভব শক্তি, ধারণা শক্তি খুবই প্রখর তীব্র, কিন্তু আসলে তো সে চোখে দেখতে পায় না। আত্মমর্যাদা বোধেও সে সমৃদ্ধ, কিন্তু সে অন্ধ, তাই অন্ধত্বের কষ্ট সে গভীরভাবে অনুভব করে। দিঘির ঘাটে যখন শ্যাওলা পড়া পিছল সিঁড়ি জাগে, তখন সে পিছল খেয়ে জলে পড়ে ডুবে মরার আশঙ্কা প্রকাশ করে। সে এও অনুভব করে যে ডুবে মরলে অন্ধত্বের অভিশাপ ঘুচত। কিন্তু কবিতাটির চেতনা থেকে মনে হয় অন্ধবধূ নৈরাশ্যবাদী মানুষ নয়, জীবনের প্রতি তার গভীর মমত্ববোধ আছে। চোখ গেল পাখি বিশেষ, এই পাখির ডাক চোখ গেল শব্দের মতো মনে হয়। কাদার সুখ, মানুষ দুঃখে কাঁদে, শোকে কাঁদে, কিন্তু কান্নার মধ্য দিয়ে তার দুঃখ শোকের লাঘব ঘটে। পাঠ পরিচিতিটা আমরা একটু পড়ব। সমাজ দৃষ্টিহীনদের অবজ্ঞা করে, দৃষ্টিহীনেরা নিজেরাও নিজেদের অসহায় ভাবে, কিন্তু ইন্দ্রিয় সচেতনতা দিয়ে এই প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। পায়ের নিচে নরম বস্তুর অস্তিত্ব, কোকিলের ডাক শুনে নতুন ঋতুর আগমন অনুমান করা, শ্যাওলায় পা রেখে নতুন সিঁড়ি জেগে ওঠার কথা বোঝা দৃষ্টিহীন হয়েও সম্ভবপর। তাই দৃষ্টিহীন হলে নিজেকে অসহায় না ভেবে শুধুই ঘরের মধ্যে আবদ্ধ না থেকে আপন অন্তর্দৃষ্টিকে প্রসারিত করা প্রয়োজন। বধূটি চোখে দেখতে পায় না, কিন্তু অনুভবে সে জগতের রূপ, রস, গন্ধ সম্পর্কে জ্ঞান রাখে। কবিতাটিতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা সংবেদনশীল ভাষায় প্রকাশিত হয়েছে। এবার আমরা কবি পরিচিতিটা একটু জানব। যতীন্দ্রমোহন বাগচির জন্ম 1878 সালের 27 নভেম্বর নদিয়া জেলার জামশেদপুর গ্রামে। ওই যে যতীন্দ্রমোহন বাগচির, আমরা কাজলা দিদি কবিতাটা তো অনেকেই ছোটোবেলায় পড়েছি, সেটা কিন্তু যতীন্দ্রমোহন বাগচির লেখা ছিল। তিনি প্রকৃতি নিয়ে, প্রকৃতির কাছাকাছি মানুষের সহজ সরল জীবনের কথাই সবসময় বলেছেন। পল্লীপ্রীতি যতীন্দ্রমোহন বাগচির কবি মানুষের একটা প্রধান বৈশিষ্ট্য। নিসর্গ সৌন্দর্যের বিচিত্র রূপময় রচনায় গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধরূপ উন্মোচনে তিনি প্রয়াসী হয়েছেন। গ্রাম জীবনের অতি সাধারণ বিষয়, সুখ দুঃখ তিনি সহজ সরল ভাষায় সহৃদয়তার সঙ্গে তাৎপর্যমণ্ডিত করে প্রকাশ করেছেন। তার কাব্যগ্রন্থসমূহের মধ্যে আছে লেখা, রেখা, অপরাজিতা, নাগকেশর, বন্ধুর দান, জাগরণী, নীহারিকা ও মহাভারতী। 1 ফেব্রুয়ারি 1948 সালে তিনি মৃত্যুবরণ করেন।
আশা করি কবিতাটি সবাই সহজ সরল সুন্দরভাবে বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। সবাই সহজে পড়া শিখির পাশে থেকে সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।